আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি স্যার। গুড। তাহলে আজকে আমরা কি কাজ করব বলেন তো একটু। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2-3টা রুল, ক্লজ ফ্রেজ এই দুইটা কি, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার উপায়। বাহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজ সাহেব বলেন তো, গতকাল ক্লাসে আমরা শিখেছিলাম ফ্রেজ ক্লজ। ফ্রেজ কাকে বলে? ফাইনাইট ভার্বহীন শব্দযুক্ত যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। শব্দগুচ্ছ, যুক্ত না, শব্দগুচ্ছ। মেবি আমার লেখা বোঝা যায়নি, যাই হোক, ধন্যবাদ। আর ক্লজ কি জিনিস? মাহাতির বলেন, ক্লজ কি জিনিস? হোয়াট ইজ ক্লজ? ফাইনাইট ভার্ব যুক্ত শব্দগুচ্ছ যা সম্পূর্ণ আসসালামু অর্থ আলাইকুম প্রকাশ স্যার। করে। ফাইনাইট ভার্ব যুক্ত, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। রোহিত সাহেব আসছে, তিনি কালকে ছিলেন না মনে হয়। তাহলে আজকে আমরা দুটো হাত তুলে নাও। এবার আমাদের কার্যক্রম শেষ, যেহেতু ক্লাস 2 মিনিট পার হয়ে গেছে, আর ওয়েট করা গেছে না। যারা আসার তারা আসতে থাকুক, আমাদের কাজ শুরু করি। সবার কাছে খাতা কলম আছে তো? আচ্ছা, যাদের কাছে খাতা কলম আছে হাত তুলেন তো একটু। একটা এক্সারসাইজ করে নিই প্রথমে। খাতা কলম আছে যাদের কাছে তারা হস্ত তুলুন। আচ্ছা, রাহাত সাহেবের কাছে খাতা কলম নাই, নাইস্টেজের কাছেও নাই, গ্যালাক্সি M21 এদের কাছেও নাই। আতিক সাহেব এসেছে। আতিক সাহেব, আতিক সাহেব কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আজকে কি আপনার বার্থডে? জি স্যার। আরে বাহ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, হাত তুলে নেন যারা খাতা কলম সবার কাছে আছে। তাহলে আজকে আমরা দুইটা নিয়ম শিখবো, খুব সহজ দুইটা নিয়ম, আশা করি সবাই জানো। তারপরে আমরা একটু প্র্যাকটিস করতে দিব, দেখি কি হয়। তাহলে প্রথমে আমাদের সবচেয়ে সহজ যেটা নিয়ম, সেই নিয়মের মধ্যে বলা হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা। আর সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে সিম্পল করা। সহজ জিনিস করাই সবচেয়ে কঠিন, যেটা আমরা বলি সরল বাক্য। যেমন অঙ্কের সরল করা কঠিন, সেরকম সহজ বাক্য করাও কঠিন। ঠিক আছে? আচ্ছা, আসেন তাহলে আমরা আমাদের কাজ করি, দেখি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিক। বার্থডে বয়, জি স্যার। কেক খেয়েছেন আজকে? খেয়েছি স্যার। বাহ, গুড। তো বলেন তো, জটিল যৌগিক, এই জটিল যৌগিকের মধ্যে কোনটার আরেকটা নাম মিশ্র? মিশ্র বাক্য কোনটাকে বলে? কমপ্লেক্স না কম্পাউন্ড? কম্পাউন্ড। কম্পাউন্ড। রোহিত হাত তুলেছে, বলেন রোহিত সাহেব কোনটা? স্যার কমপ্লেক্স। কমপ্লেক্স। কার কার মনে হয় কমপ্লেক্স হচ্ছে মিশ্র বাক্য? হাত তুলেন তো। আমি দেখেন, আতিক সাহেব যা বলেছেন, আপনার বিরুদ্ধে 5 জন হাত তুলেছেন, তারা আপনার বিচার চায়। আচ্ছা, জায়গা বিচার করা লাগবে না। জটিল বাক্য হচ্ছে মিশ্র বাক্য, ঠিক আছে? যৌগিক বাক্যটা মিশ্র বাক্য না। তুলে নেন হাত। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এইভাবেই শিখবো, খুব সহজে, ছোট্ট দুইটা নিয়ম। এবং আগের দিন বলেছিলাম যে আমরা এটা চিনবো যেভাবে, দেখি যারা ছিল তাদের মনে আছে কিনা, কারণ এখন চেনার বিষয়টা বেশি কাজে লাগবে। রাহিমা, শুনতে পাচ্ছেন? রাহিমা, জি স্যার। ওকে, বলেন তো, কালকে আমরা শিখেছিলাম সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো, আমাদের একটু চিনায় দেন। প্রথমত এটাতে কনজাংশন থাকে না, আর একটা সাবজেক্ট ভার্ব আর একটা ফাইনাইট ভার্ব থাকে। ওকে, থ্যাংক ইউ। মাহাতির বলেন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তারপরে আমরা একটু রাফি সাহেবের কাছে যাই। শাহিদুর রহমান, রাফি। ইয়েস স্যার। বলেন সাবঅর্ডিনেটিং কনজাংশন। ও বলেছে সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা, দুই একটা চেহারা বলেন আমাকে। স্যার রিলেটিভ প্রোনাউন, দ্যাট, তারপরে অ্যাজ, সো, ইফ, এগুলোই। ধন্যবাদ, ঠিক আছে। ওকে,
এবার আমরা আসবো আরেকজনের কাছে। রাহাত সাহেব প্রতিদিনই ক্লাসে থাকে, দেখি রাহাত সাহেব কেমন কি শুনে। রাহাত সাহেব বলেন, স্যার বলেন। কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো? জানি না, জানি না। আরে সেরা, ক্লাসে তো করিনি স্যার, কি করবো? প্রতিদিন তো ক্লাসে দেখি আসো, বিছনায় চালু করে দিয়ে ঘুম লেপে নড়লে। ঠিক আছে। ঘুমিয়ে আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হয়ে গেল। রেদওয়ানুল হাসান, একটু নতুন নতুন দেখা যাচ্ছে, একটু জ্বালাইটাকে। রেদওয়ানুল সাহেব শুনতে পাচ্ছেন? নাই, ঘুমায় গেছে। আচ্ছা, কম্পাউন্ড কিভাবে চিনবো দেখি, কে বলে? যারা ছিল ক্লাসে তারা পারবে। রোহিত সাহেব বারবারই হাত তুলতেছে, রাফিয়া তুলতেছে, রাহিমা তুলেছে। হ্যাঁ, রয়না বলেন। রয়না, কম্পাউন্ড কিভাবে চিনবো? কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলা, দুই একটা চেহারা বলেন। এন্ড, বাট, অর। এন্ড, বাট, অর, মূলত এই তিনটাই আমরা পাবো। আর বাকি যেগুলো আছে সেগুলো পাওয়া যাবে, তবে ওগুলা অতটা বিচার বিশ্লেষণ আমাদের এই ক্ষেত্রে আর দরকার পড়বে না। ধন্যবাদ। তাহলে যারা কালকে ছিল, যেটুকু বলেছিলাম মনে আছে? ঠিক আছে, হাত উঠিয়ে নেন। এবার আমরা এই যে বক্স বা দাগ টেনেছি যেটুকু, এখানে কাজেই লাগবে হচ্ছে আমাদের কনজাংশন গুলা। এবং যে তিনটা শর্ত বলেছিলাম, যে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত একটা ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, আর কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত দুটি আলাদা ক্লজ থাকে কম্পাউন্ড সেন্টেন্সে। আর সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের কনজাংশন থাকে না, একটা ফাইনাইট ভার্ব, একটা মূল সাবজেক্ট থাকে। এই শর্তগুলো মাথায় রেখে তোমাকে শুধু এখানে বক্সের জিনিসগুলো দেখে চেঞ্জ করতে হবে। এবং এইটা যে তুমি দেখবা, চিনবা, এটার মূল বিষয় হচ্ছে কনজাংশন। এবার সবার কাছে যেহেতু খাতা কলম আছে, সবাই একটু ভালো মতো খাতার মধ্যে তুলে নাও। এইভাবে বক্স করে তুলতে পারো, না হলে শুধু লাইন দিয়ে তুলো। সেটা হচ্ছে আমরা মাঝখানেটা ধরে করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কমপ্লেক্সে আমরা যখনই দেখবো এখানে দো অথবা অল দো থাকবে, এটা সবচেয়ে সহজ নিয়ম, এটা আমরা আগে করবো। দো বা অল দো, দো বা অল দো। এখানে যখন দেখবো কমপ্লেক্সে দো অল দো আছে, তখন আমরা কম্পাউন্ডে করব বাট। এগুলো সবার জানা থাকার কথা, কারণ এগুলা কিছু না করলেও নাইনে অবশ্যই শেখা হয়েছে। আর এখানে আমরা যখন এটা দেখব, তখন এটা করব ইনস্পাইট অফ বা ডেসপাইট। ইনস্পাইট অফ বা ডেসপাইট, এই হচ্ছে আমাদের পরিবর্তনের জায়গা। এইবার আমাদের এখানে মূল বিষয়টা ছিল হচ্ছে যে আমরা চেঞ্জ করবো, এটা ক্ষেত্রটা কেমন হবে। ক্ষেত্রটা কি হবে? এই যে এখানে দো অল দো, দো অল দো এর পরে ভার্বের যে রূপ থাকবে সেরকম থাকবে। ঠিক আছে, এই ভার্ব প্লাস আইএনজি আর পজিটিভ, এটা তোমার আগে পরে থাকতে পারে, এটা আগে হইতে পারে, এটা পরে হইতে পারে, এইভাবে। এই হচ্ছে একটা নিয়ম। ঠিক আছে, এটা তোমাদের সবারই জানা থাকার কথা, সবারই আছে মোটামুটি। আর আরেকটা নিয়ম আমরা দেখে নিই, তারপর আমরা একসাথে করব। ঠিক আছে, তার উদাহরণ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বরে ঠিক আছে, 2 নম্বর দেখো। 2 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাজ সিন্স হোয়েন থাকলে কি হয়। অ্যাজ সিন্স হোয়েন আমরা মাঝখানেটা আগে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। অ্যাজ সিন্স বা হোয়েন, এটা থাকলে আমরা সিম্পলে যখন করব, প্রথমে যে ক্লজটা থাকবে তার ভার্ব প্লাস আইএনজি করব, প্লাস এখানেও একই বিষয়, যদি পজিটিভ প্রয়োজন হয় তাহলে পজিটিভ, ঠিক আছে, অথবা আমরা পজিটিভ বাদে ওটা আগে আসতে পারে, পরে আসতে পারে। আর এখানে হবে হচ্ছে এন্ড। এবার আমরা কম্পাউন্ডে যে তিনটা কনজাংশন দেখেছিলাম, এন্ড, বাট, অর, এইগুলাই আমাদের প্রায় সব জায়গায় আসবে। তার মধ্যে বাট পাবো মাত্র একটা জায়গায়, আর অর পাবো একটা জায়গায়, বাকি সব জায়গাতেই এন্ড। তাহলে এইটুকু যে লিখলাম এর মধ্যে বোঝা গেছে। এবার উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। না লেখা বুঝতে পারলে আমি আবার বলছি, ভালো মতো বুঝে নাও। সেটা হচ্ছে আমরা যখনই দেখবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে করতে হবে চেঞ্জ,
যে সেন্টেন্সে দেখবো ইনস্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা পজিটিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, যদি কমপ্লেক্স করতে বলে তাহলে এইটা তুলে দিয়ে দো অথবা অল দো বসাবো, তারপরে দুইটা আলাদা ক্লজ তৈরি করতে হবে। আর যখন দেখবো এইগুলা আছে কম্পাউন্ড করতে বলেছে, তখন এইগুলা তুলে দিয়ে সেন্টেন্সের মাঝখানে বাট বসাবো। ঠিক হয় একইভাবে 2 নাম্বার রুলসে যদি আসি, তাহলে 2 নাম্বার রুলসে দেখি ভার্ব প্লাস আইএনজি এবং তারপরে পজিটিভ আছে, তাহলে সেই হিসাবে কমপ্লেক্স করার সময় অ্যাজ সিন্স বা হোয়েন হবে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যেহেতু বোঝাবে, মাথা রাখতে হবে বাংলাতে যেন যেহেতু বোঝায়, এবং এর সবগুলো জিনিস নির্ভর করবে হচ্ছে অর্থের উপরে, সেন্টেন্সের অর্থ হিসাবে সেগুলো বসবে। আর এগুলো দেখলে যদি বলে যে এন্ড, তার মানে কম্পাউন্ড করতে, তখন আমরা সেন্টেন্সের মাঝখানে এন্ড নিয়ে আসব। এবার প্রথম কথাটা সবচেয়ে ভালো মতো মনে রাখো, সেটা হচ্ছে আমরা এগুলো যাই করব এর প্রথম কাজই হচ্ছে যে আমাকে সেন্টেন্সের অর্থ, মানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এর অর্থটা ভালো মতো বুঝতে হবে এবং অর্থটা অপরিবর্তিত রাখতে হবে, মানে অর্থ যেন কোনোভাবে অন্যরকম না হয়, যেমন আছে অর্থ সেভাবে হবে, শুধু গঠনগত এই রূপটা এইভাবে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবার কারো কোনো প্রশ্ন আছে এটুকুর মধ্যে? এরপরে আমরা উদাহরণ দেখবো এটার। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার যে হোয়েন থাকলে এট দ্য টাইম অফ ইউজ করলে হবে সিম্পলে? ওই যে দেখো বাংলায় লিখে দিয়েছি, এট দ্য টাইম অফ হবে যদি সময় বোঝায়, যখন। আর এস সিন যেহেতু বোঝায় তখন সেটা দুইটা ক্লজ কার্যকারণ থাকবে। আর যখন সময় বোঝাবে হোয়েন, তখন হবে এট দ্য টাইম অফ। ওটাও আসছে, ওটা আমরা লাস্টের নিয়মে আসবো, ওটা মোটামুটি রিলেটিভ প্রোনাউনের নিয়মের মধ্যে পড়ে সেটা। এই দুটো হচ্ছে সবচেয়ে সাধারণ নিয়ম, প্রথমটা সবচেয়ে সহজটা, তারপরে এটা আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাব। তাহলে এটা তোলা হয়েছে সবার, আমি এটা উদাহরণ দিব আবার। ঠিক আছে, ইমাম লিখে রেখেছে কম্পিউটারে মাইক্রোফোন নাই, কিন্তু মাইক্রোফোনের ছবি দেখা যাচ্ছে। যাই হোক, আমরা বুঝে নিলাম সে আগে থেকে আত্মসমর্পণ করেছে। ঠিক আছে, তাহলে এটুকু নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? জনসংখ্যা দেখা যাচ্ছে 20 জন। আচ্ছা, তাহলে এবার আমি উদাহরণ দিই, তারপর আপনাদের আবার প্রশ্নের দিকে আসবো। তাহলে মুছে ফেললাম, কিন্তু সবার খাতায় থাকার কথা, থাকা উচিত, আমাদের হয়েছে। এবার একটা সেন্টেন্স দিয়ে আমরা 3টা করার চেষ্টা করব। তো ভালো মতো খেয়াল করো, আমরা একটা সেন্টেন্স লিখি, প্রথমটা দিয়ে লিখি ইনস্পাইট অফ দিয়ে লিখি। in spite of, বোঝা যাচ্ছে লেখা, having, in spite of having a lot of money. ঠিক আছে, in spite of having a lot of money he acts like a poor man. ওকে, এবার একটু আমি প্রশ্ন করব আগে, দেখি এখানে অনেকে পরে আসছে, এটা প্রশ্ন করে লাভ হবে না, আমার 2-3 জনের স্পিকার নেই। ঠিক আছে, ইসমাইল সাহেব, ইসমাইল। জি স্যার। ওকে, বলেন তো এই সেন্টেন্সটা তো আমরা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ আমরা কেবল স্ট্রাকচারে দেখছি ইনস্পাইট অফ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। তো বলেন এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা বা ক্লজ কোনটা? হি অ্যাক্টস লাইক এ পোর ম্যান। আচ্ছা, আর বাকি যে অংশ আছে ইনস্পাইট অফ হ্যাভিং এ লট অফ মানি, এটা কি জিনিস? ওটা ফ্রেজ। ফ্রেজ, গুড। কেন এটা ক্লজ হলো না? ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব নাই, গুড, ধন্যবাদ। একেবারে এরকম একেবারে সঠিক এক কথা উত্তর দিতে হবে আপনাকে। এবার আসেন পরেরটা, তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং এ লট অফ মানি হি অ্যাক্টস লাইক এ পুয়ার। এবার একটা আতিক সাহেব, বার্থডে বয়কে একটু বেশি বেশি জিজ্ঞেস করবো। আতিক সাহেব বলেন। আতিক সাহেব। জি স্যার। বাহ, আতিক সাহেব বলেন তো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? স্যার বলতে পারলাম না, সম্ভবত প্রেজেন্ট,
না থাক বলতে পারলাম না। সম্ভবত তো ঠিকই ছিল, কনফিডেন্সের তো অভাব কেন বাবা? একজন হাসির ঠেলায় কান্দিয়ে দিচ্ছে তোমার কথাবার্তা শুনে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এটা প্রেজেন্ট টেন্স, সম্ভবত না, এটাই প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তাহলে এবার যে হাসলো তার একটু উদ্ধার করি, সে হাসি তুলে নিয়েছে। যাই হোক, তানভীর সাহেব কেবার পেয়েছি, তানভীর আহমেদ। তানভীর সাহেব বলেন। স্যার। বলেন। এটাও বলেছে প্রেজেন্ট টেন্স। জি কিভাবে বুঝলাম আমরা এটা প্রেজেন্ট টেন্স? স্যার এখানে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু এখানে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, এবং এস বা ইএস যুক্ত থাকলে সেটি প্রেজেন্ট টেন্স হয়, সেজন্য এটা প্রেজেন্ট। ধন্যবাদ। ঠিক আছে, তার মানে আমরা এই যে ক্লজ, এই ক্লজটার ভাব দেখে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, এবং সেই হিসাবে আমরা যখন এটা কমপ্লেক্স সিম্পল করব, কমপ্লেক্স কম্পাউন্ড, তাহলে সেই হিসাবে আমাকে এই যে যে ফ্রেজটা আছে, ইন স্পাইট অফ হ্যাভিং এ লট অফ মানি, এটাকে অবশ্যই আমাদেরকে ক্লজে রূপান্তরিত করতে হবে। এই প্রিন্সিপাল ক্লজ বা এই ক্লজটার টেন্স হিসাবে চেহারা দেখে আমরা এই ফ্রেজটার পরিবর্তন করব, কোন টেন্সে নিব সেটা ডিসাইড করব। ঠিক আছে, এই জন্য বললাম। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের যে ভার্বটা আছে, ফাইনাইট ভার্বটা আছে এক্স, তার মানে ভার্বের সাথে এসিএস, আর আমরা জানি ভার্বের সাথে এসিএস শুধুমাত্র প্রেজেন্ট টেন্সেই হয়। এবার আমরা এই যে এই ফ্রেজটাকে যে ক্লজ বানাবো, তার মানে এখানে ভার্ব, সেটাকে প্রেজেন্ট করব। তাহলে দেখি আমাদের নুমান সাহেব বলেন তো। নুমান, নুমান কি শুনতে পাচ্ছেন? নুমান কোনো আওয়াজ করে না। আচ্ছা, নতুন গায়ক একজন পেয়েছি, ফাবিহা বুশরা, শুনতে পাচ্ছেন? ফাবিহা বুশরা, কোনো আওয়াজ নাই। ঠিক আছে, মায়েশার কাছে আসি। মায়েশা, মায়েশা। ইয়েস স্যার। ওকে, বলেন তো এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটার যে সেন্টেন্স, যে ভার্বটা আছে, এখানে ভার্ব কোনটা বানাতে পারবো আমরা? ফাইনাইট ভার্ব বানাবো কোনটাকে? হ্যাভিং। হ্যাভিং। তাহলে হ্যাভিং থেকে কি করব? যদি আমরা কমপ্লেক্স করি করতে পারবেন? যদি এই কমপ্লেক্স করি, আমরা তো রুলস দেখলাম। কে কে পারবেন এটা কমপ্লেক্স করতে? হাত তুলেন তো। রোহিত, রাফি, রাহিমা, 4 জন হাত তুলেছে। রয়না, আচ্ছা 5 জন। আর কেউ পারবে না? ইমাম শুধু ওয়াও দেখাচ্ছে। ঠিক আছে, দেখান আপনি। 6 নাম্বার ইসমাইল, 6 জন পারে, আর কেউ পারছে না। তো দেখি প্রথমে রয়নাকে দিয়ে শুরু করি, তারপর বাকিদের কাছে আসবো। রয়না বলেন, এটা যদি আমরা কমপ্লেক্স করি, কমপ্লেক্স করলে কি হবে? Though he have a lot of money, he acts like a poor man. আচ্ছা, দো বুঝলাম, আমরা রুলসে দেখেছি দো। তারপর আমরা সাবজেক্ট কি আনবো বললেন? And he. হি, দো হি। এবার কি আনবো? Have. হ্যাভ। আচ্ছা, হ্যাভ। তারপরে A lot of money. এবার আর কিছু পরিবর্তন নাই, কমা দিয়ে যা আছে। আমাদের পরিবর্তনের মূল জায়গায় শুধু এইটুকু, ইন স্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, এইটুকু জায়গায় কি করলাম? দো হি হ্যাভ। এবার এর মধ্যে একটা ভুল আছে, কে ধরতে পেরেছে বলেন তো? সবাই হাত। আমি পারছি স্যার। আমি পারছি। আমি পারছি, 3 জন পারছে। ঠিক আছে, দেখি আমাদের, যেহেতু মেয়ে বলেছে মেয়েকেই ধরি। রাহিমা বলেন তো, বুঝতে পেরেছেন ওর ভুলটা কোথায় হয়েছে? রাহিমা। না স্যার। আল্লাহ, কেমন হয়ে গেল। তানভীরও হাত তুলেছে। আচ্ছা বলেন, প্রথমে রোহিত সাহেব বলেছিল। স্যার বুঝেছি স্যার। আচ্ছা বলেন তাহলে কোনটা? আমি বলবো স্যার। স্যার এখানে হি এর পরে হ্যাজ হবে না? হ্যাজ হবে, তো বুঝতে পেরেছেন। ঠিক আছে, ধন্যবাদ। সবাই কি রাজি এই বিষয়ে? সবাই রাজি হওয়ার কথা, আর কিছু হবে না। ঠিক আছে, তাহলে সব ঠিক হয়েছিল রয়নার, কিন্তু কোনো নাম্বার আসলো না, 0 হয়ে গেল।
কারণ হি এর পরে হ্যাভ হবে না, হ্যাজ হবে। ঠিক আছে, এখানে যদিও আমরা ভার্বটা বের করেছি হ্যাভ, এই হ্যাভ মানে হচ্ছে পার্সন হিসেবে আমাদের হ্যাভ এর রূপটা চেঞ্জ হবে। আমরা জানি বি ভার্ব, হ্যাভ ভার্ব, এটা পার্সন হিসেবে এদের রূপ চেঞ্জ হয়, এই জন্য এখানে হবে হচ্ছে হি হ্যাজ। তারপরে তুমি এখানে ভালো মতো খেয়াল করো, এটা অনেক সহজ একটা বিষয়, সবাই ভালো মতো খেয়াল করো। যখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, বিশেষ করে সিম্পল থেকে অন্য কিছু করব, তখন শুধুমাত্র এই ফ্রেজাল যে অংশটা আছে সেটা পরিবর্তন হবে, এবং তার মধ্যে যেই জায়গাটুকু পরিবর্তন করার দরকার সেটুকু চেঞ্জ হবে, বাকি কোনো কিছুই চেঞ্জ হবে না। আর প্রিন্সিপাল ক্লজে তো হাতই দেওয়া যাবে না, ওটা যেমন আছে ওরকমই থাকবে, ওটা কোনো পরিবর্তনই হবে না। সে যে সেন্টেন্সে আমি চেঞ্জ করি, তাহলে শুধুমাত্র কি হবে, ইনস্পাইট অফ হ্যাভিং, এইটুকু হচ্ছে পরিবর্তনের জায়গা। এর বদলে নিয়ে আসলাম দো হি হ্যাজ, তারপরে এই লট থেকে বাকি যা ছিল সব হুবহু বসবে। তাহলে পরিবর্তনের জায়গা কিন্তু খুব কম, শুধু তোমাকে মাথায় রাখতে হবে আমি কোন অংশটুকু চেঞ্জ করব এবং সেটা কি করতে হবে। ঠিক আছে, এবার দেখি এটা কম্পাউন্ড করতে পারবে কে কে, হাত তোলেন তো। কম্পাউন্ড, আচ্ছা 3 জন হাত তুলেছে, 5 জন, 7 জন। আচ্ছা, এবার জনসংখ্যা একটু বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা মাহাতির কাছে আসি। মাহাতির সাহেব বলেন এটা কম্পাউন্ড কি হবে? He has a lot of money but acts like a poor. গুড, তাহলে হি হ্যাজ, এই যে দেখো ওই সে একই বিষয়। এবার এই কমা যে জায়গাটা ছিল এই জায়গাটা তুলে দিতে হবে, এইখানে বসাইতে হবে বাট, তারপরে বাকি যা ছিল। ঠিক আছে, তোমার মাথায় রাখতে হবে বাট, বিশেষ করে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় এর যে কানেক্টরস বা কনজাংশনটা বসে সেন্টেন্সের মাঝ বরাবর, মাঝখানে দুটি ক্লজকে সম্পূর্ণ আলাদা করবে। এখানে দেখো হি হ্যাজ এ লট অফ মানি বাট হি অ্যাক্টস লাইক এ পুয়ার, দুইটাই যদি আমরা বাট বাদ দিয়ে করি তাহলে দুইটাই সম্পূর্ণ সেন্টেন্স, মানে দুইটাই সিম্পল সেন্টেন্স। এই বাটটা শুধু কানেক্টরে কাজ করছে। আর এখানে কিন্তু যেটা করেছিলাম দো, দো এই সেন্টেন্সটার সাথে যুক্ত ছিল, এটার নাম আমরা বলেছিলাম আগের দিন, এটা হচ্ছে কি, সাবঅর্ডিনেট ক্লজ, যেটা কনজাংশন যুক্ত থাকবে। আর যেটা কোনো কনজাংশন যুক্ত থাকবে না, নিজেই অর্থ সম্পূর্ণ প্রকার সাবজেক্ট ভার্ব সব আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আমার আছে স্যার। বলেন রোহিত সাহেব। স্যার বাটের পর কি হি দিব নাকি না দিলেও হবে? এইখানে হ্যাঁ, এখানে তোমার একটা বিষয় আছে, তুমি হি না দিলেও চলবে যদি আমরা দেখি এই যে এইখানে যে সাবজেক্ট আর এখানে যেটা ছিল যে হি, দুইটা যদি একই জনকে বোঝায় তুমি দ্বিতীয় ক্লজে উপনাউনটা না বসালেও চলবে। তাহলে আমরা কম্পাউন্ডে লিখতে পারি। ভার্ব কি স্যার, ভার্ব যদি দেখে থাকে তাহলে কি স্যার ভার্ব বাদ দিয়ে দিব? না, ভার্ব তো ক্লজে লাগবেই, তবে উজ্জ থাকে অনেক সময়। ঠিক আছে, সেটা থাকতে পারে, তবে ভার্বটা বসাইলেই ভালো, যেহেতু আমাদের পরীক্ষার বিষয়। তাহলে এই যে এখানে হি হ্যাজ এ লট অফ মানি বাট অ্যাক্টস লাইক এ পুয়ার ম্যান, এভাবে রাখতে পারি। ঠিক আছে, যেহেতু দুইটা ক্লজেই সাবজেক্ট হচ্ছে হি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? না, আর কারো কোনো প্রশ্ন নেই। তাহলে এবার আমরা এইটুকু বোঝা গেছে এক নম্বরের সবচেয়ে সহজ নিয়মটা, আশা করি সবাই বুঝেছে, প্লাস 22 জন আছে। এবার 2 নাম্বারটা বোঝার পরে আবার আমি প্রশ্ন করব। এবার আমরা 2 নম্বরে চলে আসি। দুই নম্বরে আমরা দেখি সিম্পল থেকে করি। এবার দেখি আমাদের একটু বড় সড়ো প্রশ্ন থাকবে, দেখি কেমন কি পেরেছেন। দেখা যাচ্ছে being poor he can't have enough money. শুনতে অনেকটাই কেমন কেমন লাগবে, তারপর সত্যি কথা। being poor he can't have enough money, গরিব হওয়ার কারণে তার কোনোভাবে বেশি টাকা থাকতে পারে না, থাকা উচিত বলা যাবে না, থাকতে পারে না। আচ্ছা, এবার আমার প্রশ্ন আছে, এটা তো সিম্পল সেন্টেন্স আমরা বুঝতেই পারছি। এবার প্রশ্নের মধ্যে প্রশ্ন হচ্ছে, যাকে করব সে উত্তর দিবে। রুদ্র সাহেব শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে,
বলেন তো বিইং পুয়ার আমার সেন্টেন্সটা কোন টেন্সে আছে আগে বলেন। being poor, He can't have enough money. কোন টেন্সে আছে সেন্টেন্সটা? present, প্রেজেন্ট। ঠিক আছে, ধন্যবাদ। কারণ আমরা দেখতে পাচ্ছি যেটা প্রিন্সিপাল ক্লজ হি ক্যান্ট হ্যাভ, তাহলে কান্ট আছে প্রেজেন্ট ফর্ম সেই হিসাবে। তাহলে এই যে বিইং, বিইং আমরা কখন পাই? বিইং বলতে কি বুঝবো? যে পারবেন হাত তুলবেন। বিইং কখন হয়? so being জানি না। তিনজন হাত তুলেছে, এই তিনজনই হাত তুলে সবসময় অন্য করে। ফারহানা শুনতে পাচ্ছেন? ফারহানা একটু কথাবার্তা কওয়া লাগবে, নাহলে কেমনে বুঝবো যারা শুনছে কে শুনছে না? কেউ শুনতে পায় না। ঠিক আছে, রাফি সাহেব বলেন। রাফসান রাফি বলেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস কি থেকে বিইং হলো? আমি এখন যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে কি বানাবো? এটাকে বিইং পর এটা ক্লজ বানাবো কিভাবে? আচ্ছা, এটা পারছেন না। দেখি রাহিমার কাছে যাই। রাহিমা বলেন। স্যার প্রশ্নটা আরেকবার বলেন। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি করব? কিভাবে করব? বিইং পর এটাকে ক্লজ বানাবো কিভাবে? এটা তো ফ্রেজে আছে, পারবেন? কথা শোনা যাচ্ছে না স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছেন, তাহলে একজনের কাছে আসি। রাফি সাহেব বলেন। শাহিদুর রহমান রাফি ভাই আবার মিউট হয়ে গেল। হ্যাঁ বলো। জি স্যার। বলো, এটা কমপ্লেক্স করলে কিভাবে করব? বিইং পরটা কিভাবে ক্লজ বানাবো? স্যার এখানে বিং এর পরিবর্তে এম ইজ আর আনতে হবে। এম ইজ আর আনতে হবে। তাহলে বিইং কখন হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আম বলি স্যার। জি বলেন। স্যার টু বি ভার্ব থাকলে বি এর সাথে আইএনজি হয়। বি এর সাথে আইএনজি হয়। বি ভার্ব যদি আমাদের থাকে মূল ভার্ব হিসাবে, তখন আমরা যখন ভার্ব প্লাস আইএনজি করব, বি ভার্ব থাকলে বিইং করতে হবে। সেটা এম ইজ আর বা ওয়াজ আর যেটাই থাকবে সেই ক্ষেত্রে প্রযোজ্য। আর হ্যাভ ভার্ব থাকলে কি করব? হ্যাভিং। হ্যাভিং। গুড, উত্তরটা এরকম হবে যে বি ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হলে করতে হয় বিইং, সেটা এম ইজ আর ওয়াজ আর যেটাই থাকুক। আর হ্যাভ ভার্ব থাকলে তার জন্য করব হ্যাভিং, সেটা হ্যাভ হ্যাজ হ্যাড এর যেটাই থাকুক, প্রেজেন্ট বা পাস্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি হচ্ছে হি। তাহলে এটা যখন আমরা ক্লজ বানাবো তখন হি নিয়ে আসতে হবে। এবার আমরা কি আনবো? এম ইজ আর এর কোনটা আনবো না ওয়াজ আর এর কোনটা আনবো? এম ইজ আর এর ইজ আনবো। ইজ আনবো। হি ইজ পুয়ার। তাহলে তো আমাদের কনজাংশনই আনলাম না। কনজাংশন কি আনবো প্রথমে? অ্যাজ সিন্স হোয়েন। অ্যাজ সিন্স হোয়েন যে কোনো একটা। এখানে হোয়েনটা অতটা প্রযোজ্য হবে না, তাহলে অ্যাজ সিন্স হলে ভালো হয়। অ্যাজ বা সিন্স, অ্যাজ দিয়ে করি। অ্যাজ হি ইজ পুয়ার, বুঝতে পারছেন? তারপরে বাকি প্রিন্সিপাল ক্লজ যা ছিল তাই থাকবে। তাহলে যে এখানে চেঞ্জ করলাম কি? বিইং, এটা মানে হচ্ছে এর মধ্যে লুকায় আছে এইগুলা একটা, এম ইজ আর, ওয়াজ আর। এই পাঁচটা ভার্বে যদি আমরা দেখি মূল ভার্ব হয়, প্রিন্সিপাল ভার্ব হয়, তাহলে আমরা তার কন্টিনিউয়াস বা তার প্রেজেন্ট পার্টিসিপল করার জন্য করব বিইং। আর এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এইজন্য আমরা এম ইজ আর হিসাব করব ওয়াজ আর বাদ। আর এখানে যেহেতু সাবজেক্ট হি, তাহলে এইখানেও হি আসবে। তাহলে রুলস হিসাবে কনজাংশন নিয়ে আসলাম অ্যাজ, সাবজেক্ট ওখান থেকে নিয়ে আসলাম হি, আর এই বি ভার্বের প্রেজেন্ট ফর্মের জন্য হি এর পরে ইজ। তাহলে অ্যাজ হি ইজ পুয়ার, তারপরে হি ক্যান উই হ্যাভ, যা আছে তাই। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে? এটুকু বুঝতে পারেন নাই থাকলে হাত তুলেন। আচ্ছা স্যার, আমি একটু অন্যভাবে লিখছি। বলেন। হি ক্যান্ট হ্যাভ ইনাফ মানি অ্যাজ হি ইজ পোর, এটা হবে না? একই বিষয়, সমস্যা নেই। তুমি এটা যে ক্লজটাই আগে পরে লিখো, সমস্যা নেই। কারণ প্রথমে বলেছি অর্থ যেন একই রকম থাকে, যে সেন্টেন্সটা যা বোঝাচ্ছে। এখন তুমি অ্যাজ মাঝখানে আনো, প্রথমে আনো, যে ক্লজটা, ক্লজ চেঞ্জ করলেও সমস্যা নেই, যেভাবে করো।
আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এটাতে? কেউ কোনো প্রশ্ন করে না, আবার প্রশ্ন করলে উত্তরও দেয় না, তুমি কেমনে বুঝবো? বুঝলো নাকি? পরে আবার একই কথাই কব যে এটাতে সমস্যা। সৌদি আফরিন মারিয়া, মারিয়া শুনতে পাচ্ছেন? মারিয়া কি শুনতে পাচ্ছেন? না, কোনো আওয়াজ নেই। আমার 2-3 জনের স্পিকার নেই। দেখি আর কে আছে। রেদওয়ানুল হাসান, রেদওয়ানুল হাসান শোনা যায়? কেউই শুনতে পায় না, আমার কণ্ঠ তাদের কাছে পৌঁছাই না। নাইস রেজা, নাইস রেজা শোনা যাচ্ছে? কে রে, এদের কি কম্পিউটার নাই না কি আছে? তাকাও না কেলে? বল কি শিখাইলাম এতক্ষণ? বলেন কি শিখাইলাম এতক্ষণ? এই তো স্যার সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এগুলাই। এইগুলো শিখে কি হবে? সালটা এমনি উত্তর দিল, সেই দুনিয়াতে এগুলো দিয়ে কি হবে? ঠিক আছে, আর কেউ আছে এরকম? রাহাতরে কিছু জিজ্ঞেস করে কোনো লাভ নাই। সামি, সামি সাহেব কি শুনতে পাচ্ছেন? স্যার বাহ, বলেন তো এটার কম্পাউন্ড কি করব? he cannot have enough money and he is poor. এইটা তো কেমন হয়ে গেল, কার্যক্রম উল্টায় গেল যে। আমি ট্রাই করব। জি বলেন, কে বলবেন বলেন। He is poor and can't have enough money. এটা হলে একটু লজিকটা ঠিক থাকে। ঠিক আছে, যেহেতু কান্ট আছে, যদি ডোন্ট থাকতো তাহলে আমরা প্রথমে নিয়ে আসতাম, তাহলে এটা এখানে রাখলেই ভালো হয়, প্রথমে রাখলেই ভালো হয়। কমপ্লেক্সে তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু কম্পাউন্ডে আসলে এটা থাকলে ভালো হয়। হি ইজ পুয়ার এন্ড, এবার তোমার যে একই বিষয়, যে হি যেহেতু এখানেও আছে, এখানে না আনলেও চলবে, সেভাবে লিখতে পারো কান্ট হ্যাভ দিয়ে বাকি যা আছে। আর যদি হি লিখো তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, মাত্র 2টা নিয়ম শিখলাম। কারো কি কোনো প্রশ্ন টশ্ন আছে কিছু? তো আওয়াজই করে নাই, 6-7 জনই শুধু আওয়াজ করে, বাকিরা কি করে? আমি যেটা বললাম ওর সমস্যা কি ছিল? ওটা সমস্যা হচ্ছে তোমার কার্যক্রম সম্পর্কটা ব্যাহত হচ্ছে। ঠিক আছে, হি কান্ট হ্যাভ এনাফ মানি এন্ড হি ইজ পুয়ার, মানে সে গরিব, তার টাকা থাকতে পারে না বলে গরিব, না সে গরিব বলে টাকা থাকতে পারে না, কোনটা প্রযোজ্য বেশি হয়? অর্থের সমস্যা হয়েছিল। হ্যাঁ, অর্থটা একটু ব্যতিক্রম হয়ে গেছিল, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই, সবাই পারে, হুদাই আমি পড়াইতেছি, এটা হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, সবাই পারে, শুধু শুধু সময় নষ্ট। কেমনে চিনবো? বুঝে নাই? সেন্টেন্সের মাঝখানে একটা রুলস ছিল না, ওটা মাঝখান কেমনে চিনবো? বাক্যের মাঝখান মাঝখান চিনবা যেখানে কমা থাকবে। একটা ক্লজ শেষ হইলে কমা ব্যবহৃত, ক্লজ বা ফ্রেজের পরে, তার মানে একটা সেন্টেন্সের একটা সেন্স কমপ্লিট হলো। তাহলে ক্লজ বা একটা কোশ্চেন করব স্যার, আমাকে শেষ করি। ক্লজের বা ফ্রেজের শেষ হয়ে গেলে তখন একটা কমা থাকে, আর কমা দিলে আরেকটা শুরু হবে, তাহলে 2টা থাকলে ওইটাই মাঝখানে আসবে। বুঝতে পারছেন রুদ্র সাহেব? ইয়েস স্যার। ঠিক আছে, ওকে, তাহলে কোনো প্রশ্ন নাই। আমরা এর পরের দিন আবার এটার আরো 2টা নিয়ম নিয়ে